আসসালামু আলাইকুম, আমি হাসনাইন রাফি, পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে। আমি তোমাদের বোটানি বা জীববিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নেব। আচ্ছা, আজকে আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করব সেই অধ্যায় হচ্ছে তোমাদের বোটানির চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম অণুজীব। কী নাম? অণুজীব। ঠিক আছে, অধ্যায়টাকে আমরা অণুজীব বলবো, এটাকে আমরা মাইক্রোবায়োলজিও বলতেছি। আচ্ছা, আমরা আসি। আগে বলে নিচ্ছি, আমার লেখা অত্যন্ত বাজে, দয়া করে নিজেরা বুঝে নেওয়ার চেষ্টা করবেন, বা আমি বুঝাই দেবো, সমস্যা নাই। লেখার সাথে সাথে নাই, কন্টেন্ট ফলো করো ভাইয়ারা। ওকে, আসি আমরা অণুজীব। আচ্ছা, জিনিসটা আচ্ছা, আমরা সবসময় কী করবো, জিনিস দেখে বুঝবো। ঠিক আছে, অণুজীব। জীব বলতে আমরা কী বোঝাচ্ছি? জীব হচ্ছে এমন সত্তা যার জীবন আছে। অণু হচ্ছে কি? অণু এবং পরমাণু এ সম্পর্কে তোমরা নবম দশম শ্রেণীতে আলোচনা করে আসছি। অণু অর্থ খুবই ক্ষুদ্র একটা পর্যায়ের জায়গা, যেখানে আমরা খালি চোখে দেখতে পাই না। এই অণু জিনিসটাকে আমরা কার মাধ্যমে দেখব? অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখব। ঠিক আছে ভাইয়া, কার মাধ্যমে? অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখব। এই অণুজীবকে বলা হয় ইংলিশে মাইক্রোবস। কি? মাইক্রোবস। এই মাইক্রোবসগুলো নিয়ে আমরা জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করব সেই শাখাকে আমরা বলবো অণুজীববিদ্যা। অণুজীববিদ্যাকে বলা হয় মাইক্রোবায়োলজি। মাইক্রোবস নিয়ে আমরা যে শাখায় আলোচনা করি ভাই, তাকে আমরা কি বলবো? মাইক্রোবায়োলজি। বায়োলজি মানে তো বুঝতেই পারতেছো, অবভিয়াসলি এটা জীববিজ্ঞানের একটা শাখা বিধায় বায়োলজি। অ্যান্ড মাইক্রো এবং ম্যাক্রো, এই দুটো ওয়ার্ড সম্পর্কে আমাদেরকে এখন থেকেই পরিচিত হইতে হবে, কারণ আমরা জীববিজ্ঞানে অনেকবার এই শব্দটা পাবো। মাইক্রো অ্যান্ড ম্যাক্রো অ্যান্ড মাইক্রো। আচ্ছা, মাইক্রোবাস, মাইক্রোভ্যান, এগুলোর নাম শুনছো না? মাইক্রো মানে কি? ছোট, তুলনামূলক ছোট। হ্যাঁ, মাইক্রো শব্দের অর্থ ছোট। আচ্ছা, আমার লেখা কি অনেক বাঁকা হয়ে যাচ্ছে? সমস্যা নেই। আর ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে খালি চোখে আমরা যেগুলোকে দেখতে পাই। খালি চোখে আমরা যে জিনিসগুলোকে দেখতে পাবো সেগুলোকে আমরা ম্যাক্রো এই ফেজে ভাগ করব। অ্যান্ড যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাবো না সেগুলোকে আমরা মাইক্রোতে ভাগ করব। তাইলে মাইক্রোবস নিয়ে বিজ্ঞানের যে শিক্ষায়, মানে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করব সেটাকে আমরা বলবো মাইক্রোবায়োলজি। ওকে, অণুজীববিদ্যার প্রথম লাইনে তোমাদের আসছে এই বিজ্ঞানের শাখাতে অণুজীব নিয়ে আলোচনা করা হয়। কী নিয়ে আলোচনা করা হয় ভাইয়া? অণুজীব। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা ধীরে ধীরে তাই লাগাই। অণুজীব বলতে আমরা কি বুঝি? নর্মালি আমরা যেটা বললাম, খালি চোখে আমরা দেখতে পাই না। আসলে খালি চোখে আমরা কি দেখতে পাই না ভাইয়া? খালি চোখে আমরা দেখতে পাই না ভাইরাস, আমরা ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, এই ধরনের প্রাণীগুলো দেখতে পাই না। অ্যামিবা মানে কোষের অভ্যন্তরে বা কোষীয় লেভেলে আমরা যেগুলোকে দেখতে পাই না, অণু এবং পরমাণু লেভেলে সেগুলো। এগুলো কেমন হয়? হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যান্ড অ্যাক্টিনোমাইসিটিস। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। ওকে, তাহলে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অ্যাক্টিনোমাইসিটিস এই জিনিসগুলো কি, এগুলো নিয়ে আমাদের আলোচনা করবো। আচ্ছা শোনো, আরেকটা কথা, অণুজীব এই জিনিসগুলা কিন্তু বংশ বিস্তার আছে। আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য কী থাকে? সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা আজকে আসছি, কিছুদিন পর অবশ্যই মারা যাবো, তাই না? বা আমাদের একসময় শেষ হয়ে যাবে জীবনসত্তা। তো আমাদের প্রত্যেকটা সৃষ্টির উদ্দেশ্য কী থাকে? সৃষ্টি তার পরবর্তী বংশধর রেখে যাবে। এইরকমই অণুজীবদের ক্ষেত্রেও এটার ব্যতিক্রম না, তারাও তাদের পরবর্তী বংশধর রেখে যেতে চায়। তো ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অ্যাক্টিনোমাইসিটিস এরা যদি পরবর্তী বংশধর রেখে যেতে চায়, তাদের বংশধরকে আমরা কি বলি? এমনিতে আমরা বলি যে কি, গর্ভধারণ করি, বাট এরা যে বিস্তার লাভ করে এটাকে বলা হয় ট্রান্সমিশন। কি বলি ভাইয়া? ওকে, ট্রান্সমিশনের মাধ্যমে তারা কি করে? তারা বংশগতির বিস্তার লাভ করে। ওকে, মাইক্রোবায়োলজি নিয়ে এটাই আসলে। আচ্ছা, আজকে আমরা পড়বো, মানে নর্মালি আমাদের এই অধ্যায়ে অণুজীব অধ্যায়ে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ম্যালেরিয়া পরমাণু নিয়ে, মানে ম্যালেরিয়া পরজীবী নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আমরা আজকে ভাইরাস সম্পর্কে আলোচনা করব। সিকোয়েন্স অনুযায়ী আগাই। অধ্যায় সম্পর্কে আমরা যেটা আছে, ফার্স্টে ভাইরাস দিয়ে আছে, দেন ব্যাকটেরিয়া, দেন ম্যালেরিয়া। অ্যাক্টিনোমাইসিটিস সম্পর্কে তেমন কিছু বলা নাই। অ্যাক্টিনোমাইসিসটা হচ্ছে এক ধরনের জীবাণু। ওকে, আচ্ছা ভাইয়া, তাহলে আজকে আমরা কি পড়বো? ভাইরাস নিয়ে পড়বো, অণুজীববিদ্যার ভিতরে ভাইরাস। আচ্ছা আসেন, ভাইরাস কী জিনিস ভাইয়া? ভাইরাস জিনিস এখানে তোমরা সবাই পরিচিত। সব থেকে ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিক ভাইরাস কী ছিল? করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস। ঠিক আছে, এই করোনা ভাইরাস সম্পর্কে আমরা সবাই জানি। করোনা ভাইরাস নিয়ে আমাদের প্রায় জীবনের 2-3টা বছর প্রায় নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো ভাইরাস আসলে শুধুমাত্র জেনে রাখলে হবে না, ভাইরাস সম্পর্কে আমরা পড়ব। ভাইরাস শব্দের অর্থ কী? ভাইরাস একটি ল্যাটিন ওয়ার্ড এবং এর অর্থ হচ্ছে বিষ।
এর অর্থ কি ভাইয়া? বিষ। ঠিক আছে, ভাইরাস একটা ল্যাটিন ওয়ার্ড এবং একে বিষ বলা হচ্ছে। বিষ মানে কি? বিষ মানে যেটা তোমার ক্ষতি করবে অবভিয়াসলি, তাই না? তো ভাইরাস আপাতপক্ষে পারতপক্ষে তোমার শুধুমাত্র ক্ষতি করে যায়, এর তেমন উপকারিতা নাই। আচ্ছা, ভাইরাসকে আমরা কার মাধ্যমে দেখি ভাইয়া? অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখি। ভাইরাসকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবো, এটাকে আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারি। আচ্ছা, ভাইরাস অনেক ধরনের হয়, ঠিক আছে? ভাইরাস অনেক ধরনের হয়। এটা অতি আণুবীক্ষণিক একটা সত্তা। কি বললেন ভাইয়া? অতি আণুবীক্ষণিক একটা সত্তা। আচ্ছা, সত্তা কি জিনিস ভাইয়া? যার জীবন আছে তাকে আমরা বলবো জীব। তাহলে সত্তা কি জিনিস? আসলে সত্তা বলতে যার অস্তিত্ব বিদ্যমান তাকে আমরা বলবো সত্তা। ঠিক আছে, তো ভাইরাসের কি অস্তিত্ব বিদ্যমান। এখন ভাইরাসকে অনেক বিজ্ঞানী বলে এইটা হচ্ছে জীবের ভিতরে পড়ে, অনেক বিজ্ঞানী বলে এইটা হচ্ছে জড় বস্তুর ভিতরে পড়ে। জড় বস্তু এবং জীব বস্তু এইটা নিয়ে তোমাদের একটা মানে আমাদের আইডিয়া তো আছে, এটা নিয়ে আইডিয়া না থাকলে মনে করো যে আমরা 9, 10-এ সায়েন্স পড়ে আসি নাই। আচ্ছা, কি হইলো? অতি আণুবীক্ষণিক বা অণুবীক্ষণিক একটা সত্তা। হ্যাঁ, এটা জীবও না জড়ও না। আগে এটাকে কোনো কোনো বিজ্ঞানী জীব বলতেন, আবার কোনো কোনো বিজ্ঞানী কি বলতেন? এইটা জড়বস্তু। আচ্ছা, এই সত্তাটা আমাদের কি করে? সত্তাটা মেনলি আমাদের জীবের রোগ সৃষ্টিকারী একটা সত্তা। কি সৃষ্টিকারী ভাইয়া? জীবের রোগ সৃষ্টিকারী সত্তা। এই যে ভাইরাস আছে, এই মনে করো যে শুধুমাত্র তোমার রোগ সৃষ্টি করবে। হ্যাঁ, অতি আণুবীক্ষণিক রোগ সৃষ্টিকারী সত্তা। ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। ভাইরাস একটা ল্যাটিন ওয়ার্ড। কি ওয়ার্ড ভাইয়া? ল্যাটিন। আমরা এখন জীববিজ্ঞানের সাথে পরিচিত হইলে ল্যাটিন, গ্রিক এইসব ওয়ার্ড সম্পর্কে অনেক বেশি 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 আলোচনা করব। আর একটা কথা, যখন আমরা ভাইরাস অধ্যায় নিয়ে আমি যেহেতু বই থেকে পড়াচ্ছি এগুলো, তাই না? আমি তো এগুলো ওহি নাজিল হয়ে আসে না আমার কাছে, অবভিয়াসলি তোমাদের বইয়ের ভিতরে আছে, এই জিনিসগুলো বইয়ের ভিতরে আছে। বাট তুমি যদি পড়তে পড়তে একটু নোট টাইপ করে নাও না, ছোটো ছোটো টুকে নিবা, এটা বিষ, এটা অতি আণুবীক্ষণিক, এটা ভালো রোগ সৃষ্টিকারী একটা সত্তা, তাহলে কী হবে? তুমি যখন পরে বইয়ের ভিতরে পড়তে যাবা জিনিসগুলো তোমার দেখলেই ভালো লাগবে, কেননা তুমি এগুলো সম্পর্কে জানো। আর আমরা কি করবো ভাইয়া? শিখতে আসছি না, শেখার আগে আমাদেরকে জানতে হবে, জানার পরে আমরা শিখবো, শেখার পরে আমরা পারবো। পারা পরের বিষয়, আউটপুট তোমার 60% আসলে তোমার সমস্যা নেই, বাট তোমাকে ইনপুট কিন্তু 100% নিতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, অনেক বেশি কথা বলছি। ভাইরাস কি? রোগ সৃষ্টিকারী সত্তা। আচ্ছা, ভাইরাসের গঠন কি ভাইয়া? ভাইরাস কিভাবে গঠিত? হ্যাঁ, ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। কি দিয়ে গঠিত ভাইয়া? নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাসের দুইটা পার্ট থাকবে। ভাইরাসের মেইন পার্ট থাকবে একটা মাঝ বরাবর, ঠিক আছে, অ্যান্ড তার বাইরে একটা আবরণ থাকবে। কি থাকবে ভাইয়া? আবরণ। সেটা কী জিনিস আসছে? সরি, আমি এখনও স্মার্টবোর্ড সম্পর্কে তেমন খুব বেশি আইডিয়া নাই, তো এটা আমি যেতে পারলাম না। সমস্যা তোমার কি খুব প্রবলেম হইতেছে? হ্যাঁ, একটু প্রবলেম ছিল। আচ্ছা, কি থাকবে? একটা থাকবে হচ্ছে কেন্দ্রীয় অংশ, এটাকে আমরা বলি কি? কেন্দ্রীয় অংশ, ঠিক আছে, বা সেন্ট্রাল অংশ, কেন্দ্রীয় অংশ। আর বাইরে থাকবে একটা হচ্ছে কি? আবরণ। তো এই কেন্দ্রীয় অংশে কি থাকবে? ভাইরাস মেনলি গঠিত কেন্দ্রীয় অংশে নিউক্লিক অ্যাসিড দিয়ে। কি দিয়ে ভাইয়া? নিউক্লিক অ্যাসিড। আর এই অ্যাসিডটাকে প্রোটেক্ট করে রাখার জন্য বাইরে একটা প্রোটিনের আবরণ থাকে। প্রোটিন মানেই আমিষ, ঠিক আছে, আমিষ মানেই প্রোটিন, প্রোটিন মানে আমিষ। আর নিউক্লিক অ্যাসিডটা কি জিনিস তোমরা আগে পড়ে আসছো, ডিএনএ এবং আরএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অ্যান্ড অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। মনে আছে ভাইয়া? ডিএনএ, আরএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড থাকবে হচ্ছে ভাইরাসের কেন্দ্রীয় অংশ হিসেবে, আর তার বাইরে একটা প্রোটিন বা আমিষের আবরণ থাকবে ভাইরাসকে এই নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করার জন্য। এটাই হলো আমার ভাইরাসের গঠন। নিউক্লিক অ্যাসিডটা কি হবে? শোনো, নিউক্লিক অ্যাসিডটা হবে ডিএনএ, না হবে আরএনএ। কখনোই ডিএনএ এবং আরএনএ একই সাথে ভাইরাসের ভিতরে অবস্থান করতে পারবে না। মার্ক দ্যাট পয়েন্ট। আমার এই কথাটি লিখে নাও, সামনে আসবে অবশ্যই, আমরা সামনে পড়ব।
ভাইরাসের কেন্দ্রীয় অংশে হয় নিউক্লিক অ্যাসিডের হিসেবে ডিএনএ থাকবে, যদি ডিএনএ থাকে আমরা সেটাকে বলবো ডিএনএ ভাইরাস, যদি আরএনএ থাকে আমরা সেটাকে বলবো আরএনএ ভাইরাস। বাট একসাথে কখনোই ডিএনএ এবং আরএনএ ভাইরাসের ভিতরে থাকতে পারবে না। ভাইরাস সম্পর্কে আরেকটা কথা বলা হচ্ছে কি জানো, এটা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। কি ভাইয়া? এইটা বাধ্যতামূলক। আচ্ছা আমরা না সিরিজ হিসেবে নিচ্ছি, বুঝছো? তোমাদেরকে আজকে অণুজীব অধ্যায় শুরু করছি, অণুজীব অধ্যায় শেষ করব, এইভাবে আমরা তারপরে অন্যান্য অধ্যায় নেব। তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবা, হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখবা, ফ্রেন্ডদেরকে জানাবা, তাহলে অবশ্যই উপকৃত হবো আশা করি। এখানে তুমি আসছো, আমার একটা ক্লাস করতেছো, অবশ্যই কিছু না কিছু উপকার করেই ছাড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমার ক্ষতি করার জন্য আমি এখানে আসি নাই। এটা কি একটা বাধ্যতামূলক পরজীবী, এটাকে বলা হয়, আচ্ছা হ্যাঁ, আচ্ছা বানান টানানের ভুল হইতে পারে, আমি বাংলা খুব কম পারি, অব্লিগেটরি প্যারাসাইট বা বাধ্যতামূলক পরজীবী। এই জিনিসটা নিয়ে কী বোঝাচ্ছি বলো তো? পরজীবী এইটা অর্থ হচ্ছে পর, আপন না, নিজের ওপর নিজে না, অন্যের উপরে নির্ভরশীল জীবী, অন্যের উপরে বসে অন্যেরটা খেয়ে নিজের জীবন ধারণ করাই হচ্ছে পরজীবী। তোমরা আপ টু ইনকাম করার আগ পর্যন্ত, নিজের ফ্যামিলি হওয়ার আগ পর্যন্ত, নিজে তোমার ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউট না করার আগ পর্যন্ত তোমরা একটা পরজীবী। শুনতে খারাপ লাগছে তাই না? বাট পরজীবী মানে কি? সে হচ্ছে, তুমি মনে করো যে এই যে ভাইরাস, এই ভাইরাসটা কিন্তু মানুষ, উদ্ভিদ, প্রাণী, বিভিন্ন জীবের শরীরে বাস করে তাদের থেকে বিভিন্নভাবে নিজের পুষ্টি সরবরাহ করে, নিজে কিন্তু কোনো কিছু করে না। তাইলে কি এটা একটা পরজীবী। বাধ্যতামূলক পরজীবী অর্থ কি? বাধ্যতামূলক পরজীবী মানে শব্দের অর্থ হচ্ছে এইটা অন্যের শরীর ছাড়া বাঁচতে পারবে না, ঠিক আছে? ভাইরাস যখন বাইরে ঘুরে বেড়াবে তখন একটা সত্তার মতন আচরণ করবে বা জড় বস্তুর মতন আচরণ করবে। যখনই এই পরজীবীটা অন্য কোনো পরের শরীরে ঢুকে যাবে, দেন ইট উইল বি কি, একটা জীবের মতন আচরণ করবে। ভাইয়া বাইরে এটা ধুলাবালিতে ঘুরে বেড়াচ্ছিল, ড্রপলেট, শুনছিল না যে করোনা ভাইরাস এয়ার ড্রপলেট, মানে কি বাতাসে ভারী হয়ে নিচে ঘুরে বেড়ায়। এটা যখন মানুষের শরীরে যাবে তখন কী হবে? সে তার নিজের সত্তা প্রকাশ করবে, সে যে ভাইরাস, তখন সে তার আসল রং দেখাতে শুরু করবে। এটা হচ্ছে ভাইরাসের বাধ্যতামূলক পরজীবী বা অব্লিগেটরি প্যারাসাইট। এ মানুষের শরীর ছাড়া বা অন্য জীবের শরীর ছাড়া নিজে নিজে তার আচরণ প্রকাশ করতে পারবে না। আচ্ছা ভাইরাস কি জানো? অণুজীব। আমরা বলতেছি না ভাইরাস আসলে অণুজীব, এই সেই হাবি যাবি। আসলে ভাইরাস অণুজীব না, অণুজীবের মতন, কিন্তু আমরা এটাকে অণুজীব শ্রেণীতে ফেলছি, ঠিক আছে? এটাও লেখা আছে তোমাদের বইয়ে। ভাইরাস কি ভাইয়া? অণুজীব না, বাট অণুজীবের মতন। এটা কি অণুজীব? তোমাকে যদি জিজ্ঞেস করো এটা কি অণুজীব, আচ্ছা ভাইরাস অণুজীব না, বাট অণুজীবের মতন, এর আচরণ, সত্তা সব কিছু অণুজীবের মতন সে প্রকাশ করে। এর জন্য ভাইরাসকে আমরা বলি ভাইরাস বা অণুজীবের ভিতরে ফেলি। আর কি বললাম, সেখানে ডিএনএ ছিল তাই না? ডিএনএ অথবা আরএনএ ছিল, থাক এটা থাক, সমস্যা নেই। আর ভাইরাস হচ্ছে অকোষীয়। আর একটা কথা কি, অকোষীয়। আচ্ছা তোমরা কোষ সম্পর্কে জানো? হ্যাঁ, কোষ কি? কোষ একটা জীবীয় সত্তা। কোষের ভিতরে কিছু কোষীয় অঙ্গাণু থাকবে, কোষের কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। একটা কোষের ভিতরে নিউক্লিয়াস থাকতে হবে, কোষ প্রাচীর থাকতে হবে, সাইটোপ্লাজম থাকতে হবে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, লাইসোজোম, পারঅক্সিজোম, এগুলো থাকতে হবে। কিন্তু যখনই এই জিনিসগুলো থাকবে না বা কোষের সত্তা প্রকাশ করবে না, তখনই সেটা হবে অকোষীয়, মানে কোষ না, ঠিক আছে? তো ভাইরাস হলো অকোষীয়। কেন অকোষীয় ভাইয়া? ভাইরাসের দেখো এই যে ডিএনএ এবং আরএনএ অংশ, আর বাইরে কি জাস্ট অনলি একটা প্রোটিনের আবরণ। এর বাইরে তার কাঁটা থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে। সে তার মাথা যেভাবে সাজাক না কেন, কোষের সাথে তার কোনোভাবে মিল নাই। কেন মিল নাই? ভাইয়া তার মাইটোকন্ড্রিয়া নাই, ভাইয়া তার সাইটোপ্লাজম নাই, ভাইয়া তার প্লাস্টিড নাই, ভাইয়া তার মানে কোষীয় কোনো জিনিসের বস্তুই তার ভিতরে নাই। এর জন্য আমরা ভাইরাসকে কী বলবো? কোষ না, একটা অকোষীয় সত্তা। ভাইরাসকে জীব না বলে আমরা অকোষীয় কেন বলছি? কেননা ভাইরাসের ভিতরে জীব এবং জড়োর দুই ধরনেরই আচরণ আছে, এবং ভাইরাস অব্লিগেটরি প্যারাসাইট হিসেবে যখন যেই সত্তা প্রকাশ করা দরকার তখনই সেই সত্তা প্রকাশ করে। মনে করো একটা ভাইরাস বাতাসে ভেসে বেড়াচ্ছে, এয়ার ড্রপলেট হিসেবে কী করতেছে? ভাইরাস বাতাসে ভেসে বেড়াচ্ছে। এটা একটা নিষ্ক্রিয় সত্তা বা জড় বস্তুর মতন আচরণ করবে। হ্যাঁ, এটা বাতাসে ধূলিকণা থাকে না,
লাইক ধূলিকণার মতন আচরণ করবে। যখনই যেটা তার রিসেপ্টর সাইট পাবে এবং কোনো একটা উদ্ভিদে যাবে, কোনো একটা প্রাণীতে যাবে, রিসেপ্টর সাইট বলতে কী বোঝাচ্ছি, রিসেপ্টর সাইট বলতে সামনে আমরা পড়বো যদিও। মনে করো তোমার সর্দি লাগার ভাইরাস হবে, হাঁচির উদ্রেক করবে, তাহলে সেই ভাইরাসটা তোমার নাক দিয়ে ওই জায়গায় বরাবর যাইতে হবে। সর্দি লাগার ভাইরাস যদি তুমি খেয়ে ফেলো তাহলে কিন্তু সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কেন ক্ষতি করতে পারবে না ভাইয়া? কেননা ভাইরাসের রিসেপ্টর সাইট শুধুমাত্র তোমার নাকেই আছে, পেটের ভিতরে নাই। তাইলে রিসেপ্টর সাইট অনুযায়ী যখনই ভাইরাস যেখানে যাবে, মনে করো একটা ভাইরাস উদ্ভিদের ক্ষতি করে, বার্ড ফ্লু করে, উদ্ভিদের ক্ষতি করে বলতে টিএমভি ভাইরাস, যেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে এই ভাইরাসটা তুমি যদি খাও, হ্যাঁ, তামাকে একটা অসুখ হয়েছে বা একটা তামাক কাছে একটা অসুখ হয়েছে, তুমি যদি তামাক পাতাটা খেয়ে ফেলো, তোমার কি কোনো সমস্যা হবে? তোমার কি টোবাকো মোজাইক ভাইরাসে অ্যাটাক করবে? তোমাকে করবে না। টোবাকো মোজাইক ভাইরাসের তামাক পাতাকে অ্যাটাক করতে পারে, তোমাকে করতে পারে না। এর জন্য যখনই রিসেপ্টর সাইট পাবে বাতাস থেকে, তখন ভাইরাস ওই রিসেপ্টর সাইটে গিয়ে সেখান থেকে তার পুষ্টি সংগ্রহ করে নিজের আচরণ প্রকাশ করবে। এর জন্য ভাইরাসকে আমরা কি বললাম? অব্লিগেটরি প্যারাসাইট বা বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা, এত সব পড়লাম, এখন ভাইরাসের মনে করো যে ক নম্বরে আসছে ভাইরাস কি, তাহলে তুমি কি লিখবা ভাইয়া? আমরা তো এত কিছু দেখে ফেলছি। যদি ক নম্বরে আসে ভাইরাস কি, তাহলে আমরা কি করব? যদি ভাইরাস কি লেখা হয় তাহলে আমাদেরকে যেই বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছি সেই সম্পর্কে বলবো। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী, যা জীবদেহের বাইরে মানে জীবদেহের বাইরে কি, জীবদেহের বাইরে জড়ো এবং যখন জীবদেহের ভিতরে যায় সে তার সক্রিয় অবস্থা প্রকাশ করে। তাহলে কি হলো ভাইয়া? দেখো, আমি যেগুলো বলছি এগুলোর বাইরে কোনো কিছু ছিল না। ভাইরাস নিউক্লিক অ্যাসিড দিয়ে কেন্দ্রীয় অংশ গঠিত এবং বাইরে একটা প্রোটিন আবরণ নিয়ে একটি অকোষীয় সত্তা, অতি আণুবীক্ষণিক সত্তা, যা জীবদেহের বাইরে নিষ্ক্রিয় এবং জীবদেহে যখন সে প্রবেশ করে তখন সক্রিয় আচরণ করে। ওকে, আমি সংজ্ঞাটা লিখে দিলাম না, বই আছে যদিও, লিখে দিয়ে লাগবে, লিখে দিলাম না, ঠিক আছে। ভাইরাস কি আরেকবার বলি। ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে কেন্দ্রীয় অংশ গঠিত এবং প্রোটিন আবরণ দিয়ে বাইরের অংশ গঠিত অতি আণুবীক্ষণিক একটি সত্তা, অকোষীয় সত্তা, যে জীবদেহের বাইরে নিষ্ক্রিয় এবং জীবদেহের ভিতরে সক্রিয় আচরণ প্রকাশ করে। ওকে, এবার আমরা পড়বো কি ভাইয়া? ভাইরাসের আবিষ্কার। এই যে ভাইরাস আমরা দেখতেছি, ভাইরাস কি এরকমই ছিল? আচ্ছা, এই যে করোনা ভাইরাস আসলো, করোনা ভাইরাস কি কোনো একটা বিজ্ঞানী বলছে না এটার নাম করোনা ভাইরাস? এটা তো আবিষ্কার হয়েছে, তাই না? এরকম শুধুমাত্র কি করোনা ভাইরাস আছে? অনেক টাইপ অফ ভাইরাস আছে। তোমার গুটি বসন্তের ভাইরাস হয়, চিকেন পক্স হইলে ভাইরাসের কারণে চিকেন পক্স হয়, আরও অনেক রোগ আছে যেগুলো ভাইরাসের জন্য হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন কি পড়বো? আচ্ছা, আমরা পড়বো হচ্ছে ভাইরাসের আবিষ্কার। ওকে, আমার লেখা খুবই খারাপ, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। পৃথিবীতে প্রথম ভাইরাসের আবিষ্কার করেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। উনি কি বলে জানো? উনি আসলে তখন কি না, ভাইরাস নিয়ে এত গবেষণা করার সুযোগ ছিল না। আগে গুটি বসন্ত বলে এক ধরনের রোগ হইতো। কি হইতো ভাইয়া? গুটি বসন্ত। এই যে চিকেন পক্স হয় না, এই চিকেন পক্স টাইপই বসন্ত হয়ে জায়গায় জায়গায় ফুলে যেত এবং এই অসুখটা এত মারাত্মক ছিল, স্কিন সব কিছু ব্যথা হয়ে থাকতো এবং পেশেন্ট মারা যেত। ওকে, এই গুটি বসন্ত আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, ঠিক আছে। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার প্রায় 1784 সালে মেবি না 1796 সালে কি করেন? এই গুটি বসন্তের আবিষ্কার করেন। তিনি সর্বপ্রথম বলে কি, এই গুটি বসন্ত ভাইরাসের মাধ্যমে ছড়ায় বা এই রোগটা আবিষ্কার করা হয়। দেন এটা দেখা হয় যে না, গুটি বসন্ত ভাইরাসের মাধ্যমে ছড়ায়। তারপরে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস, এটা তো গেল কি গুটি বসন্ত ভাইরাসের জন্য হয়, এটা কে বলছে? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। বাট সর্বপ্রথম এটা কোন ভাইরাসের জন্য হয় এটা কিন্তু আবিষ্কার করা হয়নি। সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টিএমভি। কি ভাইয়া? টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস।
টোবাকো মোজাইক ভাইরাসটা কি ভাইয়া? টোবাকো অর্থ কি? টোবাকো কিলস, মাদক মানে তামাক, সরি মাদক না, তামাক। টোবাকো অর্থ হচ্ছে তামাক। কুষ্টিয়া অঞ্চলে গাঁজার চাষ হয়। কুষ্টিয়া অঞ্চলে গাঁজার চাষ বলতেছি, মানে তামাকের চাষ হয়। সিগারেট যেটা বানায় না, সিগারেটের কাঁচামালটাই হচ্ছে টোবাকো বা তামাক। হ্যাঁ, তো টোবাকো মোজাইক ভাইরাস, এই তামাক পাতায় কি হয়, এটা মনে করো তামাক পাতা, ঠিক আছে, আকার খারাপ হইতে পারে, এটা তামাক পাতা। এই তামাক পাতায় তোমার এরকম ছোপ 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 সাদা সাদা আঁশ আঁশ দাগ হয়ে যায়। কি হয়? ছোপ 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 সাদা সাদা আঁশ আঁশ দাগ হয়ে যায়। এইটা কী কারণে হয়? এটা টিএমভি ভাইরাসের জন্য হয়, বা টোবাকো মোজাইক ভাইরাসের জন্য এই মোজাইক আকার ধারণ করে বা দাগ হয়। এটাই হচ্ছে সর্বপ্রথম হল্যান্ডের বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার, কে হল্যান্ডের বিজ্ঞানী, ওকে সরি, হল্যান্ডের বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার আবিষ্কার করেন। কি বলেন উনি? যে টিএমভি ভাইরাসের জন্যই, টোবাকো মোজাইক ভাইরাসের জন্যই আমার এই যে টোবাকের পাতা, তামাক পাতা ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এটা কত, এটা মনে করো যে 1886 সালে হয়। হ্যাঁ, 1886-এ হয়। ধীরে ধীরে কিন্তু আপগ্রেড হচ্ছে। এটা ছিল 1796, এর প্রায় 100 বছর। তো দেখো 90 বছরের মতন সময় ভাইরাস নিয়ে তেমন কোনো গবেষণাই করা হয়নি, আলোচনাই করা হয়নি। যখন এই যে হল্যান্ডের বিজ্ঞানী তোমার কি বললো, অ্যাডলফ মেয়ার বলল যে টিএমভি ভাইরাসের জন্যই তোমার কি হয়, তামাক পাতার এই অসুখটা হয়, এবং এই ভাইরাসটার নামকরণ করলো। তারপরে মানুষ ভাইরাস সম্পর্কে একটু কেয়ারলেস, মানে কেয়ারফুল হওয়া শুরু করলো, যে ভাইরাস বলে কোনো কিছু একটা আছে। তারপরে রাশিয়ান বিজ্ঞানী ডিমিত্রি আইভানোভস্কি, রাশিয়ান বিজ্ঞানী ডিমিত্রি আইভানোভস্কি কি বলে? উনি বলে কি জানো, উনি আসলে ভাইরাসের আবিষ্কার করে। কীভাবে ভাইরাসের আবিষ্কার করে? উনি প্রায় তামাক পাতার এই ব্যাকটেরিয়া রোধক ফিল্টার আছে, ঠিক আছে। ব্যাকটেরিয়ার সাইজ এবং ভাইরাসের সাইজে কিন্তু একটু ডিফারেন্স আছে। একটা ব্যাকটেরিয়ার সাইজ এরকম বড় হয় এবং ভাইরাসের সাইজ একটু ছোট হয়। তো ব্যাকটেরিয়াকে ফিল্টার করার জন্য এক ধরনের ফিল্টার মেশিন আছে, ঠিক আছে। তো ডিমিত্রি আইভানোভস্কি একবার বললেন যে এই ব্যাকটেরিয়াকে ফিল্টার করার জন্য যে ফিল্টার আছে, এই ফিল্টারে ভাইরাসকে ফিল্টার বা পরিশোধন করা যায় না। তার মানে ভাইরাস অতি ক্ষুদ্র একটা জীব, জীব বলতে সত্তা, ঠিক আছে। ডিমিত্রি আইভানোভস্কি, এটা ইনি একজন রাশিয়ান বিজ্ঞানী। কি বিজ্ঞানী ভাইয়া? আচ্ছা, এত নামটা মনে রাখা, মানে এই বিজ্ঞানীর নাম যতগুলো আছে বুঝছো তোমাদের, এই আকাশের তারাও নেই, এটা কথার কথা, যদিও আকাশের তারা অনেক বেশি হয়। তো রাশিয়ান বিজ্ঞানী কী করে? ডিমিত্রি আইভানোভস্কি কি বলে যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে মানে ভাইরাসকে ফিল্টার যোগ্য নয়, বা ভাইরাসকে ফিল্টার করা যায় না। তারপরে এই যে টিএমভি ভাইরাস আমরা আবিষ্কার করলাম, এই টিএমভি ভাইরাস যে দায়ী, মানে উনি তো টিএমভি ভাইরাস আবিষ্কার করে, এবং টিএমভি ভাইরাসের তামাক পাতার এর জন্য দায়ী, এটা মার্টিনাস বেজারিং আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? সে তখন আবিষ্কার কেমন ছিল জানো? হুটহাট একটা জিনিস দেখে আমি বলে দিলাম যে হ্যাঁ এটা এই আবিষ্কার করে। তারপরে কেউ ওটা তো প্রতিবাদ করা লাগবে, তাই না? যদি প্রতিবাদ করে তাহলে মুখের উপরে বলে দিত, তাহলে আপনি প্রমাণ করে দেখান। এটাই হলো আবিষ্কার, ঠিক আছে। ওই যে যেরকম রাদারফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ড আবিষ্কার করলো, দেন কি হইলো, ওটা নিয়ে সৌরজগতের সাথে চার্জ বস্তুর সাথে চার্জহীন বস্তুর তুলনা করলো। তো অনেক বিজ্ঞানী তাকে প্রশ্ন করছিল, কেন আপনি চার্জহীন বস্তুর সাথে চার্জহীন জিনিসের তুলনা করবেন, চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করবেন? তখন উনি কী বললো জানো? উনি বলছিলেন যে আপনি তাহলে এটা একটা প্রুফ করে দেখান। হ্যাঁ, আমি তো বলে দিছি, আমার একটা মডেল দিছি, আপনি এখন এটা যদি বলেন যে না এটা আপনার মডেল ঠিক না, তাহলে আপনি অন্য একটা মডেল দেন। তো এরকম হলো বিজ্ঞানী। তো মার্টিনাস বেজারিং কী বলে যে টিএমভি হলো কি দায়ী। আচ্ছা, এরপরে পিত জ্বর, এগুলো তো মনে করো উদ্ভিদে ভাইরাস চলে গেল। এবার পিত জ্বর বা ইয়েলো ফিভারের জন্য একটা ভাইরাস দায়ী। পিত জ্বর, এটা কি? হলুদ জ্বর। আচ্ছা, কালারটা হলুদ কোইন্সিডেন্সলি। আমার হলুদ কালারটা এমনিতে ভালো লাগে বলতে না, লাল কালার বেশি ভালো লাগে, বাট এটা একটা ডেঞ্জার সাইড। আচ্ছা, ইয়েলো ফিভার কি? পিত জ্বর বা ইয়েলো ফিভার ওয়াল্টার রিড কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ওয়াল্টার রিড। বিজ্ঞানী ওয়াল্টার রিড আবিষ্কার করেন কি পিত জ্বর ভাইরাসের জন্য দায়ী। এরপরে বিজ্ঞানী স্ট্যানলি ভাইরাসের পাতাকে কেলাসিত করে। টিএমভি ভাইরাসের পাতাকে কেলাসিত বলতে কি বোঝাচ্ছে দেখো, স্ট্যানলি। আচ্ছা,
এই যে বিজ্ঞানী একটু আগে কি করলো, মার্টিনেস ভিজারিং বলে গেল না যে ভাইরাসকে ব্যাকটেরিয়ার ফিল্টার করা যায় না। তো বিজ্ঞানী স্ট্যানলি প্রায় এই ভাইরাসযুক্ত টিএমভি গাছের পাতা, মানে টিএমভি ভাইরাসযুক্ত পাতা প্রায় 1 টন বলতে 1000 কেজি, কি 1000 কেজি তামাক পাতাকে এক জায়গায় করলে ওটা রস বের করলো, চিপে 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 রস বের করলেন এবং এই রস থেকে ভাইরাসকে আলাদা করলেন। কি ভাইরাসকে আলাদা করলেন? টিএমভি ভাইরাসকে আলাদা করলেন। টিএমভি ভাইরাসকে আলাদা করলে দেখলেন শুধুমাত্র 1 চামচ হয়। কত? আচ্ছা, শুধুমাত্র 1 চামচ। তাহলে দেখো 1000 কেজি তামাক পাতা থেকে শুধুমাত্র 1 চামচ ভাইরাস পেলাম, চা চামচের 1 চা চামচ, ঠিক আছে। আমি বলতে পারবো এটা ডাবু চামচের 1 চামচ হতে পারে, যতই হোক দেখো না কেন 1000 টন মানে 1000 কেজি তামাক পাতা তো অনেক বেশি, তাই না? তো এখান থেকে শুধুমাত্র 1 চামচ খুবই, তার মানে ভাইরাস অতি আণুবীক্ষণিক সত্তা, এটা তিনি প্রমাণ করলেন। এই যে 1 চামচ এটা কিন্তু ক্রিস্টাল ছিল। কি ছিল ভাইয়া? আচ্ছা, ক্রিস্টাল জিনিসটা কি? ক্রিস্টাল বলতে বোঝায় যখন অনেকগুলো জিনিস এক জায়গাতে এসে একটা গঠন ফর্ম করে, সুন্দর একটা গঠন ফর্ম করে, তাকে আমরা বলি ক্রিস্টাল। এরপরে এফসি বদেন অ্যান্ড পিরি, এনডাব্লিউ পিরি টিএমভি ভাইরাস করেন, ঠিক আছে। আচ্ছা, এফসি বদেন এবং পিরি টিএমভি ভাইরাসকে শনাক্ত করেন এবং এই ভাইরাসের গঠন প্রকৃতি আলোচনা করেন। টিএমভি ভাইরাস, এই টিএমভি ভাইরাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইরাস। এই টিএমভি ভাইরাস যে নিউক্লিক অ্যাসিড মানে আরএনএ ভাইরাস মেবি সম্ভবত, যাই হোক, মানে নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, নিউক্লিক অ্যাসিড বাইরে প্রোটিন, এই আবরণ দিয়ে তৈরি। এটা কে করেন? বিজ্ঞানী এফসি বদেন এবং এনডাব্লিউ পিরি, বদেন অ্যান্ড এনডাব্লিউ পিরি, এই দুজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেন। তারপরে আর.এস. শেফারম্যান অ্যান্ড মরিস সায়ানোফাজ আবিষ্কার করেন। সায়ানোফাজ বলতে কি বোঝায় ভাইয়া? আচ্ছা, আর.এস. শেফারম্যান অ্যান্ড চিহ্ন আমি দিতে পারি না, অ্যান্ড মরিস, যাক, এরা কি করে বলেন? সায়ানোফাজ, সায়ানো ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য দায়ী, ঠিক আছে। সায়ানো এই শব্দের অর্থ কি জানো? নীল। সায়ানো শব্দের অর্থ নীল, ল্যাটিনে নীল। আর ফাজ শব্দের অর্থ হচ্ছে ধ্বংসকারী, ধ্বংসকারী। তাহলে নীল ধ্বংস করে মানে কি? নীল ধ্বংস করে না, আমাদের দৃশ্যমান এই জগৎ বলতে বোঝায় আমরা কি? পুরা পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হচ্ছে পানি আর 1 ভাগ কি? এই গাছপালা। তাহলে আমরা সবুজ জিনিস নিয়ে আলোচনা করার পাশাপাশিও আমরা এই 3 ভাগ নিয়ে আলোচনা করব। 3 ভাগ কি? সমুদ্র দেখতে ভাইয়া নীল হয়, তো সমুদ্রকে আমরা সায়ানো দিয়ে প্রকাশ করতেছি। তো নীলাভ সবুজ শৈবাল বা নীলাভ শৈবাল যেগুলো থাকে, সমুদ্রের ভিতরে অনেক শৈবাল থাকে, এই শৈবালগুলা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কেন ধ্বংস হয়ে যায় ভাইয়া? এই সায়ানোফাজ নামে এক ধরনের ভাইরাস আছে, এরা সেই শৈবালকে ধ্বংস করে, নষ্ট করে, ঠিক আছে। এটাই হচ্ছে মেন কথা। এরপরে এএম লোভ ভাইরাসের, আচ্ছা আমরা বললাম না ভাইরাস, এতদিন পর্যন্ত আমরা কি করলাম জানো? বলে আসলাম যে ভাইরাস এই, যে ভাইরাস ওই, তো সবাই কি করতো? ভাইরাসকে জীব মনে করতো। বাট এএম লোভ কি বলল? বিজ্ঞানী এএম লোভ বলল ভাইরাসই। কি ভাইয়া? ভাইরাসই, হ্যাঁ, ভাইরাস না জীব, ভাইরাস না জড়, ভাইরাসই, এটা বলেন বিজ্ঞানী। এরপর আমাদের সব থেকে পরিচিত ভাইরাস HIV ভাইরাস। কি ভাইরাস ভাইয়া? HIV ভাইরাসের জন্য কি হয়? এইডস হয়, হ্যাঁ, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, যাই হোক HIV, হ্যাঁ। HIV ভাইরাসের জন্য কি হচ্ছে আমাদের? মিশাই দিচ্ছে না, HIV ভাইরাসের জন্য এইডস হচ্ছে। এই HIV ভাইরাস আবিষ্কার করে বিজ্ঞানী গেল। তো মনে করো এইডস হলেই গেল, কি হবে? এইডস হলেই সেই লোক গেল, আর তারা বাঁচানো সম্ভব না।
এইডসের কিন্তু কোনো প্রতিষেধক নাই। এর জন্য কি মনে করবা, এই যে ভাইরাস আবিষ্কার করেন বিজ্ঞানী গেল, এটা আবিষ্কার হচ্ছে তোমার 1981 মনে হয়, সরি আচ্ছা 1981 না 86, হ্যাঁ 1984, 1984 বিজ্ঞানী গেল কী আবিষ্কার করেন, HIV ভাইরাস আবিষ্কার করেন। এরপরে বদেন এবং পিরি কী করে জানো? হ্যাঁ বলছি, বদেন এবং পিরি ভাইরাসের প্রকৃতি বর্ণনা করে।